নমস্কার, আমার ইউটিউব চ্যানেল দিশারিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। সকলে ভালো আছো তো? আজকের ক্লাস নাইনদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের দাম গল্পটি আমি লাইন ধরে বোঝাবো। পুরো ভিডিওটা দেখলে তোমাদের মনের যা ডাউট আছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। আর কোথা থেকে কী ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেটাও পড়াতে পড়াতে আমি বলে দেব। দাম গল্পের লেখক হচ্ছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের 1325 বঙ্গাব্দে শারদীয়ায় তরুণের স্বপ্ন পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হয় 1325 বঙ্গাব্দ। দাম কথার অর্থ মূল্য। যে কোনো জিনিস কেনার সময় যে মূল্যটা দিই আমরা তাকে দাম বলা হয়। সাধারণত অর্থমূল্যকেই দাম বলা হয়, কিন্তু এখানে একটি সম্পর্কের মূল্যকে বোঝানো হয়েছে, ছাত্র শিক্ষক সম্পর্ক। দাম গল্পটি ছাত্র শিক্ষক সম্পর্কের একটি জীবন্ত দলিল। বর্তমান যুগে ছাত্র শিক্ষক সম্পর্কের অনেক অবনতি হয়েছে, কিন্তু এককালে শিক্ষকদের সমাজে আলাদা স্থান ছিল। সেই শিক্ষক আর ছাত্র সম্পর্ক নিয়েই আজকের টেক্সট দাম। সকলে মন দিয়ে শোনো। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, আমাদের অঙ্ক কষাতেন। তাহলে আজকে কাকে নিয়ে আলোচনা? স্কুলের অঙ্কের মাস্টার মশাইকে নিয়ে। আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। যে সব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, মানে জটিল অঙ্ক নিয়ে আমরা শুধু সময় নষ্ট করেছি, আমরা সেই অঙ্ক কষে উঠতে পারিনি। একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। খুব অনায়াসে জটিল অঙ্কের সমাধান করতে পারতেন অঙ্কের মাস্টার মশাই, যা তার ছাত্রদেরকে অবাক করে তুলত। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ। মানে এত অনায়াসে অঙ্ক কষতেন যে ছাত্ররা মনে করতো বাড়ি থেকে বুঝি মাস্টারমশাই অঙ্ক মুখস্থ করে এসেছেন। কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার ওপর খড়ি বুলিয়ে চলেছেন। অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায়, ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। তটস্থ মানে ভয়ে ভীত। যারা অঙ্কতে 100-তে 100 পেত তারাই মাস্টারমশাইকে প্রচণ্ড ভয় পেত। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদদের টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রকাণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিসনি, তার উপর কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। আন্ডারলাইন করো লাইনটা। যারা অঙ্ক পারে না তাদের স্যার কি বলে ভয় দেখাতেন। তা উনি পারতেন। ওর চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না, এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই। বলতেন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। আন্ডারলাইন করো। এমসিকিউ এসিকিউতে এই প্রশ্নটা বারবার দেয় যে প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল। স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে। যদি সেখানে যেতে চাস তাহলে। স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমাদের কোনোদিন মাথা ঘামায়নি। তাছাড়া যে স্বর্গে পা দিয়ে জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজরের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতাম। মানে যেখানে পৌঁছলে অঙ্কই কষতে হবে সেটাকে স্বর্গ বলবো কেন? ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম, মাস্টারমশাইয়ের হাত থেকেও। কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না।
MA পাশ করবার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো, অথচ একটা অঙ্ক আমার মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে একবারে আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁতে ঘষে বলছেন। মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘেমে নিয়ে আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে। চোখে পড়েছে সামনে পড়ার টেবিলে আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। তাহলে গল্পের লেখক বা গল্পের কথক বর্তমানে কোন কাজের সাথে যুক্ত? কলেজের অধ্যাপক, তিনি কলেজে বাংলা পড়ান, এটাও মাথায় রেখো। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। আমি জানালুম লেখক হিসাবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্প কারো কোনো কৌতূহল নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তারা জানালেন সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি। অতএব আমি ভাবলাম তাহলে নির্ভয়ে লিখতে পারি। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, এটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। কাগজ কলম নিয়ে বসে গেলুম। মনে এলো মাস্টার মশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়ে। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়, অর্থাৎ মাস্টার মশাইকে নিয়ে কোনো গর্বের কথা লেখেননি উনি। লিখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম, সেটা বলাই বাহুল্য। সেই সঙ্গে সদ উপদেশও একটু বর্ষণ করেছিলুম। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পেটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব প্রাপ্ত পায়, মানে জোর করে কাউকে শেখাতে গেলে তার ভেতরের যে মানুষটা সেটা মৃতপ্রায় হয়ে পড়ে, তাই জোর করে শেখানো যায় না কাউকে। তার প্রমাণ আমি নিজেই। মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলাম তাও ভুলেছি। এখন 2 আর 2 4 না 5 হয়, তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। এটাও উনি মশকরা করে বলেছেন। আসলে স্বাভাবিক অঙ্ক করার চাপে উনি স্বাভাবিক অঙ্কগুলো ভুলতে বসেছেন। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10টা টাকা দক্ষিণা দিয়ে গেছেন। আন্ডারলাইন করো পত্রিকা কর্তৃপক্ষ তাকে কত মূল্য দিয়েছিল ওই গল্প লেখার কারণে। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল, সে লেখার কথা ভুলে গেলুম মাস্টারমশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো। কোথা থেকে ডাক এসেছিল সেটাও আন্ডারলাইন করো। ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। এইসব উপলক্ষে বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতার থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়, এটাও আন্ডারলাইন করো। চড়ুই পাখি রাজহংসের সম্মান পায় মানে এখানে তার যতটুকু সম্মান প্রাপ্য তার থেকে কয়েক গুণ বেশি বাইরে গেলে পাওয়া যায়। তাই বলছে চড়ুই পাখি মানে সামান্য মানুষ, রাজহংস মানে বড় মানুষের সম্মান পান। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। আমি সুযোগটা ছাড়তে পারলুম না। গিয়ে পৌঁছতে চা, খাবার, আতিথেয়তার উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই, 2-4 জন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন। এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শর নামে। দুটোই আন্ডারলাইন করো। রবীন্দ্রনাথ থেকে কটা উদ্ধৃতি উনি বক্তৃতায় ব্যবহার করেছিলেন আর কার উক্তি কার নামে চালিয়ে দিয়েছিলেন। শেষে
দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল, আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার চোখ। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর। আমি বিনীত হাসিতে বললুম, আজ শরীরটা ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। শরীর ভালো নেই, তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো, অর্থাৎ প্রলয় হয়েছে তো। আমি উদার হাসি হাসলুম, যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থসাধক বক্তৃতাই আমার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই, অর্থাৎ একটি বক্তৃতাই উনি সুন্দর করে লিখে তৈরি করে রেখেছেন। যখন যেখানে অনুষ্ঠান পড়ে সেটার অনুযায়ী সেই বক্তৃতাটা উনি সাজিয়ে নেন, একটি বক্তৃতা সর্বত্র চালিয়ে দেন উনি। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি, এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বলেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বলল তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন। এই অভিজ্ঞতা আগেও হয়েছে, সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললাম, আচ্ছা চলো, আমি যাচ্ছি। হলের বাইরে ছোট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা। তরল অন্ধকার মানে যে অন্ধকার চোখে সব কিছু অন্ধকার করে দেয় না, তরল মানে সেখানে তুমি দেখতে পাবে অন্ধকার, কিন্তু সেখানে হালকা আবছা হলেও তুমি কিছু দেখতে পাবে। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না, তারপর চোখে পড়লো মানুষটিকে। কুঁচো লম্বা চেহারা, মাথায় সাদা চুলগুলো চিকমিক করছে, আন্ডারলাইন করো। ডাকলেন, সুকুমার। আমি চমকে উঠলুম, এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য, তার চেয়ে আশ্চর্য এই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের ওপর নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাস্টারমশাই, আপনি? মাস্টারমশাই বলেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছ সুকুমার, খুব খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হতে পারলুম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই, বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করতো চোখ। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি, তাহলে সেটা আমার কৃতিত্ব নয়, ওর মনেরও বয়স বেড়েছে বলে। অপরাধীদের মতো চাইলুম, না স্যার, আপনার সামনে। মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না। তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শত ছিন্ন একটি জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এইটা এনে আমাকে দেখালে। পড়ে আনন্দে আমার চোখে জল। এত কাল হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকেই লেখা আমি দেখাই, বলি দেখো, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল। লজ্জায়, আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। একটা কিচ্ছু বলতে চেষ্টা করলুম, কিন্তু মুখে কথা ফুটল না। মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল। একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে। দু একজন বলে, যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি, শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র,
ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো, এখন আর বলতে পারলাম না। আবছা আলোটা এখন অভ্যস্ত হয়ে উঠেছিল। দেখলুম মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ, মমতা, ক্ষমার এক মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মণি মাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। এই অপরাধ আমি বইব কি করে? এই লজ্জা আমি কোথায় রাখব? গল্পটা আর একবার ভালো করে রিডিং দিও। আর এখান থেকে মান 5-এর জন্য ছাত্র শিক্ষক সম্পর্কের যে প্রশ্নটি রয়েছে সেটি অবশ্যই পড়ো। মান 5 এই প্রশ্নটা তোমরা পাবে। আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।